হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টে এসআই পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য যে মক টেস্ট সিরিজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, আজকে তার 15th ক্লাস, মক টেস্ট নাম্বার 15। আই হোপ প্রত্যেকটা মক টেস্টে যে 30টা করে কোয়েশ্চেন থাকছে সেগুলো তোমরা সলভ করছো, তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারছো এবং তোমাদের যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। এবং শুধু এই প্রশ্নগুলি শুধু এই পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে মোরাললেস একই রকম সিলেবাস থাকে ইংলিশে, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অনেক জায়গাতেই কমন পাবে। অলরেডি এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে বা পরবর্তী পরীক্ষাতে আসতে পারে এবং প্রশ্নগুলো প্রচণ্ডভাবেই ইম্পর্টেন্ট। তাই জন্য অবশ্যই মক টেস্টটা তোমরা সলভ করবে একদম ঘড়ির কাঁটা ধরে, এবং আমাকে কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে প্রত্যেকটা মক টেস্টে তোমাদের কীরকম স্কোর হচ্ছে। তোমরা স্কোর দেখে কিন্তু বুঝতে পারবে তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে আর তোমাদের প্রিপারেশন কীরকম রয়েছে। আজকে ফার্স্ট কোয়েশ্চেন, হিজ এমপ্লয়ার্স ওয়্যার কম্পেলড টু ডিসপেন্স ড্যাশ হিজ সার্ভিসেস। হিজ এমপ্লয়ার্স, তার যারা মালিক রয়েছে, যারা তাকে কাজে রেখেছে, এমপ্লয়ার্স ওয়্যার কম্পেলড, তারা বাধ্য হয়েছিল টু ডিসপেন্স ড্যাশ হিজ সার্ভিসেস, তার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে ডিসপেন্স করতে। ডিসপেন্স করতে মানে তুলে নিতে, সার্ভিসগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এই ডিসপেন্সের পরে তুমি কোন প্রেপোজিশনটা বসাবে? উইথ, অফ, অ্যাট, বাই। তুমি বলতে পারো ডিসপেন্স উইথ। ডিসপেন্স উইথ হবে সঠিক উত্তর, কারণ ডিসপেন্স উইথ মানে কোনো কিছু উইথড্র করে নেওয়া, কোনো কিছু বন্ধ করা, কোনো কিছু টার্মিনেট করে দেওয়া, ঠিক আছে? তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, রিয়েল বিউটি কনসিস্ট ড্যাশ গুড ক্যারেক্টার। বলছে রিয়েল বিউটি, আসল যে সৌন্দর্য, আসল যে সৌন্দর্য সেটা কনসিস্ট, এটা হচ্ছে তার যে উপাদানটা কি? গুড ক্যারেক্টার, মানে ভালো যে চরিত্র। তাহলে তুমি বলতে পারো যে আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে ভালো চরিত্রের মধ্যেই। এখানে কনসিস্ট এই শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে? অফ, ইন, উইথ, বাই। খুব কনফিউজিং দুটো জিনিস। একটা হচ্ছে কনসিস্টের পরে অফও বসে, ইনও বসে। এখন তোমায় বলতে হবে কোথায় অফ বসে, কোথায় ইন বসে। যখন কনসিস্ট অফ বলি তার মানে আমরা বোঝাতে যাই সেই জিনিসটা কোন কোন জিনিস নিয়ে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে, কম্পোনেন্টস দিয়ে তৈরি হয়েছে, বা তার বিভিন্ন পার্টসের কথা বলি, কনসিস্ট অফ। ওকে, কিন্তু যখন কনসিস্ট ইন বলবো তার মানে আমরা কোনো একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে কথা বলছি, এসেনশিয়াল কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছি, তখন আমরা কনসিস্ট ইন বলবো। এখানে দেখো কনসিস্ট ইন হবে, কারণ এই যে রিয়েল বিউটি কনসিস্ট ইন গুড ক্যারেক্টার বলছে ভালো চরিত্রের মধ্যেই কিন্তু এই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। তাই আসল সৌন্দর্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে গুড ক্যারেক্টার। সো তুমি এখানে অপশন বি কে চুজ করবে যে কনসিস্ট ইন, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, ইয়োর রিমার্কস আর ওয়ার্দি ড্যাশ নোট। বলছি ইয়োর রিমার্কস, তোমার যে মন্তব্যগুলো, আর ওয়ার্দি সেটা কিন্তু ততটাই মূল্যবান ড্যাশ নোট, এই নোটের জন্য বা এই কোনো লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্দি আছে এরপরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাবাভ, অফ, ফর, ইন। দেখো ওয়ার্দির পরে আমরা অফ বসাই, ওয়ার্দি অফ, মূল্যবান। কিসের মূল্যবান? এই নোটটার মূল্যবান। সো ওয়ার্দি অফ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, গিভ দি অর্ডার। গিভ দি অর্ডার, এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ। আমরা খুব ভালো মতো জানি যখন আমরা ডু ইট এই সেন্টেন্স থাকে এবং এটাকে যখন ভয়েস চেঞ্জ করতে বলা হয় তখন আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করি, তাই তো? লেট ইট, তারপরে একটা বি বসাই, তারপরে ডু, ডিড, ডান, ভার্বের থার্ড ফর্ম বসাই, লেট ইট বি ডান, এটা কিন্তু আমরা করি। এখানে গিভ দ্য অর্ডার আছে, তার মানে কি লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে লেট দিয়ে শুরু করব, কিন্তু এই অপশনে দেখো লেট দিয়ে শুরু করা হয়নি, তাই এই অপশনটা প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। অপশন বি তে দেখো লেট দিয়ে শুরু করা হয়েছে, তারপরে ইট আছে, ইট মানে সাবজেক্টটা বসছে এখানে, সাবজেক্টটা কোনটা? অর্ডার। ওকে, তাহলে লেট দ্য অর্ডার, খুব ভালো কথা। তারপরে এখানে একটা বি বসানো হয়েছে, কিন্তু অপশন বি তে দেখো ইজ আছে, বি নেই, তাহলে অপশন বি এখানে ভুল হলো।
অপশন ডি তে দেখো এখানে অর্ডারের পরে বি বসানো হয়নি, তাই অপশন ডিও ভুল হলো। অপশন সি লেট দি অর্ডার, তারপরে বি বসানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভ, ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন বসানো হয়েছে, তাই অপশন সি হবে সঠিক, লেট দি অর্ডার বি গিভেন। কোয়েশ্চেন নাম্বার 5, শাট দি ডোর আফটার ইউ, শি টোল্ড হিম কার্টলি, সে তাকে খুব ছোট্ট করে বলল শাট দি ডোর আফটার ইউ, তুমি ঘরে ঢোকার পরে বা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দেবে। এখানে সে কি করতে পারে, সে কিন্তু এখানে একটা অর্ডার দিল, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে আমরা অর্ডার দেখতে পাচ্ছি, তাই অর্ডার ছাড়া অন্য কোনো অপশন আমাদের হাতে নেই, অর্ডার ডি বলবো। তাহলে তুমি বলতে পারো শি অর্ডার্ড হিম, সে তাকে অর্ডার দিল কার্টলি, যেটা ছিল কার্টলি বসানো হলো। তারপরে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে আমরা জানি এই অর্ডারের পরে আমরা টু বসাই, তারপরে এই যে ভার্বটা থাকে প্রেজেন্ট ফর্ম বসাই, মানে ইনফিনিটিভ বসানো হয়। সো অর্ডারের পর এখানে টু বসানো হয়েছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম শাট বসানো হয়েছে, শাট দি ডোর করা হয়েছে আফটার ইউ, ইউটা মানে কে তার মানে সে কিন্তু তাকে বলেছিল, ছেলেটিকে বলেছিল, তাহলে ইউ এর বদলে তুমি এখানে হিম বসাবে। সো শি অর্ডার্ড হিম কার্টলি টু শাট দি ডোর আফটার হিম, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অপশন। অপশন বি তে দেখি কোথায় ভুল আছে, এখানে শি অর্ডার্ড হিম বলেছে, তারপরে কার্টলি কথাটা এখানে বলেনি, সুতরাং আমরা এই অপশনটাকে চুজ করব না। আবার আরেকটা ভুল আছে, আফটারের পরে ইউটা কিন্তু চেঞ্জ করানি, ইউ এর বদলে যে হিম হবে সেটা চেঞ্জ করা হয়নি। অপশন সি তে দেখো এখানে রয়েছে যে দ্যাট বসানো হয়েছে, এখানে কিন্তু দ্যাট বসবে না, অর্ডার্ড তারপরে টু বসবে, দ্যাট বসবে না। অপশন ডি তে রয়েছে কার্টলি, তারপরে টু বি শাট ইনফিনিটিভ করা হয়েছে এখানে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস করে দিয়েছে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়নি, তাই অপশন ডি তাও ভুল হলো। সো অপশন এ হবে সঠিক উত্তর, শি অর্ডার্ড হিম কার্টলি টু শাট দি ডোর আফটার হিম। কোয়েশ্চেন নাম্বার 6, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, সে কনফেস করেছিল, সে স্বীকার করেছিল যে সে দোষ করেছিল। চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এখন সিম্পল সেন্টেন্স মানে সেখানে কোনো রকম কোনো ক্লজ থাকবে না, তাই তো। দেখো এখানে বলছে ডি, অপশন এ তে বলছে হি কনফেসড হি ওয়াজ গিল্টি, সে কনফেস করেছিল সে গিল্টি ছিল, এখানে কিন্তু অলরেডি বুঝতে পারছি একটা ক্লজ রয়েই গেছে, যদিও তুমি দ্যাটটা এখানে বসায়নি বাট তবু এটা কিন্তু ক্লজ, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন বি তে বলছে হি ওয়াজ গিল্টি অ্যান্ড হি কনফেসড ইট, দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে, এটা কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স নয়, এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই অপশন বিও ভুল হচ্ছে। অপশন ডি তে বলছে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, যে সেন্টেন্সটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স সেটাকেই বসিয়ে দেওয়া হয়েছে, তাই এই অপশনটাও ভুল। অপশন সি তে আছে হি কনফেসড হিজ গিল্ট, সে কনফেস করেছিল তার অপরাধ। প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া ছিল সে কনফেস করলো, সে স্বীকার করেছিল যে সে ছিল অপরাধী, হি ওয়াজ গিল্টি, সে ছিল অপরাধী, কিন্তু যখন আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে বলছি তখন বলবো সে তার নিজের ভুলটা বা দোষটা স্বীকার করেছিল। সো হি কনফেসড হিজ গিল্ট, এখানে গিল্ট মানে হচ্ছে অপরাধ আর গিল্টি মানে হচ্ছে অপরাধী, সো অপশন সি হবে সঠিক, হি কনফেসড হিজ গিল্ট। কোয়েশ্চেন নাম্বার 7, দিস সাম ইজ too difficult for me, make a complex sentence, এই যে সিম্পল সেন্টেন্সটা দেওয়া আছে তাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে, আর কমপ্লেক্স সেন্টেন্স মানে মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ সেখানে থাকতেই হবে। এখন একটা নিয়ম আছে, যখন এরকম টু থাকে, টু আর টু থাকে, তখন আমরা কি করি, টু আর টুটাকে তুলে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় সো এবং দ্যাট এটা কিন্তু বসাই, সো দ্যাট এটা বসানো ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে টু আর টু থাকলে সেটাকে যখন তুমি ওই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করবে তখন সো এবং দ্যাট এটা বসিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করব। অপশন এতে বলছে দিস সাম ইজ সো ডিফিকাল্ট ফর মি, এই সামটা হয় আমার জন্য অনেক ডিফিকাল্ট, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হলো না কারণ এখানে কোনো ক্লজ হয়নি। অপশন বি তে বলছে দিস সাম ইজ সো ডিফিকাল্ট, এই টু এর বদলে সো বসানো হলো, সো ডিফিকাল্ট, তারপর তোমাকে একটা ক্লজ নিয়ে আসতে হবে দ্যাট দিয়ে, তাহলে কি বলবে, দিস সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, এখানে বলছে আমার জন্য ডিফিকাল্ট, তাই তুমি কি বলবে, আই ক্যান নট সলভ, আমি এটা সলভ করতে পারবো না, কারণ খুব ডিফিকাল্ট, তো ডিফিকাল্ট মানে কি আমি সলভ করতে পারবো না, তাহলে এইটা আমার কাছে এতটাই ডিফিকাল্ট যে আমি সলভ করতে পারবো না। এই যে দ্যাট আই ক্যানট সলভ এটা কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে এইটা
কি করার জন্য, একটা ক্লজ তৈরি করার জন্য, এবং এভাবেই কিন্তু একটা সিম্পল সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পারবে। তাই অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সিটা একবার দেখে নিই। দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান সলভ। পুরো উল্টো হয়ে গেল, মানে এই অঙ্কটা এতটাই ডিফিকাল্ট যে আমি সলভ করতে পারবো, এটা কিন্তু নয়। এটা এতটাই ডিফিকাল্ট যে আমি সলভ করতে পারবো না, সুতরাং এই সেন্টেন্সটা এখানে নট হওয়া উচিত ছিল। অপশন ডিতে দিস সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ফর মি, এটা কোনো সেন্টেন্সই হচ্ছে না, তাই এই অপশন ডিটাও ভুল। সো অপশন বি হবে সঠিক উত্তর। দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যানট সলভ। কোয়েশ্চেন নাম্বার 8, আই স দ্যাট দি বুক লে অন দি টেবল। আমি দেখেছিলাম যে বইটা টেবিলের উপর পড়ে রয়েছে। এই লে, এই কথাটার বদলে তুমি যদি এখান থেকে অপশন থেকে কোনো অপশন দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। লে মানে বইটাকে আমি দেখেছিলাম বইটা টেবিলের উপর পড়ে রয়েছে, তাহলে বলছে লেইড, ইজ লাইং, ওয়াজ লাইং, তাহলে অপশন এ হবে সঠিক। আই স, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমি দেখেছিলাম যে বইটা টেবিলের উপর পড়ে আছে, টেবিলের উপর রয়েছে, সো ওয়াজ লাইংটা হবে সঠিক অপশন। তুমি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এইটাকে করতে হবে। কোয়েশ্চন নাম্বার 9, আই ডিড নট সি হিম সিন্স হি রোট লাস্ট। আই ডিড নট সি হিম, আমি তাকে দেখিনি, সিন্স হি রোট লাস্ট, মানে লাস্ট যখন সে আমার কাছে লিখেছিল, চিঠি লিখেছিল বা আমাকে কোনো নোট লিখেছিল, তারপর থেকে এখনো পর্যন্ত তাকে আমি দেখিনি। এইবার এই যে কথাটা আই ডিড নট সি হিম, এই ফ্রেজটা বদলে তুমি কোনো কিছু রিপ্লেস করতে পারবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। অপশন আছে আই কুড নট সি হিম, আমি তাকে দেখতে পাইনি। আই শ্যাল নট সি হিম, আমি তাকে দেখব না। আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে এখনো দেখিনি। তাহলে সে আমাকে লাস্ট যখন চিঠি লিখেছিল তারপর থেকে এখনো পর্যন্ত তাকে আমি দেখিনি, এটা কিন্তু একটা এফেক্ট রয়ে যাচ্ছে, না দেখার কিন্তু একটা এফেক্ট রয়ে যাচ্ছে। তাই জন্য তুমি এখানে সিম্পল পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে, যেমন আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি। ওকে, সো অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 10, সিনোনিম অফ অফস্প্রিং। অফস্প্রিং কথাটার সমার্থক শব্দ সিবলিংস, অ্যানসেস্টার্স, নেটিভ, কাজিনস। দেখো অফস্প্রিং মানে হচ্ছে ভাই বোন। ওকে, অফস্প্রিং মানে হচ্ছে ভাই বোন, তাহলে তুমি বলতে পারো এখানে সিবলিংস, একই বাবা মায়ের যে সন্তান ভাই বোন তাদেরকে সিবলিংস বলে একে অপরকে। সো অফস্প্রিং মানেও কিন্তু সিবলিংস, তাই অপশন এ হবে সঠিক। অ্যানসেস্টার্স মানে হচ্ছে তুমি বলতে পারো পূর্বপুরুষ। ওকে, নেটিভ মানে হচ্ছে কোনো জায়গার যে লোকাল লোকজন তাদেরকে নেটিভ বলা হয়। কাজিনস মানে তুমি বলতে পারো যে কাকাতো, মামাতো, জেঠতুতো, পিস্ততো, এই সমস্ত ভাই বোনদের বোঝায়। এখানে কিন্তু নিজের বাবা মায়ের ভাই বোন, মানে যে একই বাবা মায়ের ভাই বোন, সেটা কিন্তু বলা হচ্ছে না, তাই কাজিনসটা এখানে হবে না। অপশন ই হবে সঠিক, সিবলিংস। কোয়েশ্চন নাম্বার 11, অ্যান্টোনিম অফ মনোটোনাস। মনোটোনাস শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। দেখো মনোটনি বা মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি বা একঘেয়ে। ওকে, এইটাকে বলতে হবে যে অ্যান্টোনিম কোনটা, এর বিপরীত শব্দ কোনটা। ইরিটেট, টিডিয়াস, প্লিজেন্ট, লিবারেল। ইরিটেট মানে হচ্ছে খুব বিরক্ত করা, টিডিয়াস মানে প্রচণ্ড পরিশ্রম সাপেক্ষ বা খুব কষ্টকর কিছু, প্লিজেন্ট মানে খুব মনোরম, এবং লিবারেল মানে হচ্ছে খুব উদার। দেখো যখন মনোটোনাস বলা হচ্ছে, কোনো কিছু খুব একঘেয়ে বলা হচ্ছে, সেটার সাথে কিন্তু একটা ইরিটেশন যোগ থাকে, একটা বিরক্তি যোগ থাকে, একটা কিন্তু খুব কঠিন পরিশ্রম যোগ থাকে তার সাথে। তাই অপশন সি হবে সঠিক, প্লিজেন্ট, খুব মনোরম কোনো কিছু, তার মধ্যে কোনো একঘেয়েমি নেই, তাই অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 12, সিনোনিম অফ হোমলি। হোমলি কথাটার সমার্থক শব্দ সিম্পল, রিফাইন্ড, টেস্টলেস, ওয়েলদি। হোমলি মানে হচ্ছে একদম বাড়ির মতো, বা আর একটা যেটা বলা হয় হোমলি মানে হচ্ছে খুব সিম্পল। হোমলি মানে হচ্ছে খুব সিম্পল বা খুব প্লেন কোনো কিছু, সাধারণ কোনো কিছু, তাকে আমরা হোমলি বলে থাকি। সো অপশন এ হবে সঠিক, সিম্পল। সিম্পল বা তুমি বলতে পারো প্লেন কোনো কিছু। রিফাইন্ড মানে খুব, মানে সুন্দর করে সাজানো গোছানো, খুব পরিশোধিত কোনো ব্যাপার, রিফাইন্ড এটা হবে না। টেস্টলেস মানে যার স্বাদ নেই। ওয়েলদি মানে খুব বড় লোক, এটাও হবে না। সো অপশন এ হবে সঠিক, হোমলি সিনোনিম হলো সিম্পল। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যান্টোনিম অফ কমোশন। কমোশন কথাটার অ্যান্টোনিম কি? কমোশন মানে হচ্ছে ধাক্কাধাক্কি, ডিস্টারবেন্স, ওকে, গুঁতোগুতি, ঝগড়াঝাটি, এই সমস্ত মানে বোঝায়। এখানে বলছে কাম, খুব শান্ত। ট্রাঙ্কুইলিটি, এটা মানেও খুব শান্ত। অ্যাজিটেশন, প্রচণ্ড বিরক্তিকর, খুব ডিস্টারবেন্স।
টার্মিনেট কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। সো কমোশন মানে যদি হয় এখানে প্রচণ্ড ধাক্কাধাক্কি গুঁতোগুতি খুব ডিস্টারবেন্স, তার উল্টোটা হবে কাম সিচুয়েশন, আর একটা হবে ট্রাঙ্কুইলিটি, এটাও কিন্তু এখানে বসতে পারে। সো কাম এবং ট্রাঙ্কুইলিটি দুটো অপশনই কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্টোনিমে দেওয়া রয়েছে। তার মানে এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করলেই কিন্তু তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা যদি এরকম অনেক সময় পরীক্ষাতে থাকে, ভুল কোয়েশ্চেন থাকে বা দুটো অপশনই কিন্তু তার পরীক্ষাতে উত্তর সঠিক উত্তর হচ্ছে, তখন কিন্তু যে কোনো একটা উত্তর টিক করলেই তোমরা সঠিক উত্তর পাবে, মানে সঠিক মার্কসটা পাবে। সুতরাং কাম এবং ট্রাঙ্কুইলিটি যে কোনো একটা অপশনকে চুজ করলেই কিন্তু তোমাদের প্রশ্নটা সঠিক উত্তর হবে। কোয়েশ্চেন নাম্বার 14, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি আর মোর ইজিয়ার দ্যান ফিজিক্স অ্যান্ড বায়োলজি, নো এরার। চারটে পার্টের মধ্যে কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে। ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি আর দুটো সাবজেক্ট, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তারপর আর বসানো হয়েছে, একদম ঠিক আছে। বলছে মোর ইজিয়ার, এখানে কম্পারেটিভ বসানো হয়েছে, এটা আরও বেশি সোজা। কিসের থেকে সোজা? দ্যান ফিজিক্স অ্যান্ড বায়োলজি। ফিজিক্স অ্যান্ড বায়োলজির থেকে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সোজা সাবজেক্ট। ভুলটা কোথায়? সেটা হচ্ছে ইজিয়ার। এটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে ইজিয়ার, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যখন একবার বলেছি তারপরে আবার একটা মোর বসানো হচ্ছে, মানে এখানে ডাবল কম্পারেটিভ বসানো হচ্ছে। সুতরাং এখানে মোর হবে না, কখনোই তুমি পরপর ডাবল কম্পারেটিভ বসাতে পারো না। তাই পার্ট 2তে আমরা দেখতে পাচ্ছি ভুল আছে, তাই অপশন বি কে আমরা চুজ করব, কারণ এখানে ইজিয়ার দ্যান হবে, মোর ইজিয়ার হবে না, কারণ সেটা ডাবল কম্পারেটিভ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 15, could you please maintain silence for a while? Could you please maintain silence for a while? তুমি কি কিছুক্ষণের জন্য নীরবতা বজায় রাখতে পারবে? এখানে দেখো আমাকে বলতে হবে কোন পার্টে ভুল আছে। কুড ইউতে ভুল আছে, না ফর এ ওয়াইল, না কোনো ভুল নেই, নাকি প্লিজ মেনটেন সাইলেন্স আছে। দেখো প্লিজ মেনটেন সাইলেন্স তো কোথাও ভুল নেই, তারপরে আছে কুড ইউ, এখানে অনুরোধ করা হচ্ছে, এটাতেও ভুল নেই। ফর এ ওয়াইল, এটাতেও কোনো ভুল নেই, তার মানে এখানে কোথাও কোনো ভুল নেই, তাই অপশন সি নো এরার হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, she took the dog for a walk, she took the dog for a walk, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো she took, she হচ্ছে তোমার সাবজেক্ট, took তোমার verb, the dog এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে তুমি অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসে প্যাসিভ ভয়েস করবে, তাহলে দ্য ডগ দিয়ে শুরু হবে। এরপর দ্য ডগ বলার পরে তোমাকে একটা বি ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে সিম্পল পাস্ট টেন্স আছে টুক, তাই বি ভার্বটা কি হবে? ডগের পরে ওয়াজ বসবে, কারণ ডগটা সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসবে। কিন্তু অপশন এ এবং অপশন ডি, সিতে দেখো কোথাও কিন্তু বি ভার্ব নেই, তাই অপশন এ এবং সি প্রথমে ভুল হয়ে গেল। অপশন বিতে রয়েছে দ্য ডগ ওয়াজ, ওকে, বি ভার্বের পরে এই যে টুক ভার্ব তার থার্ড ফর্মটা বসবে, টেক, টুক, টেকেন, ওকে। সো অপশন বিতে আছে দেখো টেকেন, কিন্তু অপশন ডিতে টুক আছে, মানে এখানে কিন্তু পাস্ট টেন্স রেখেছে, পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা করেনি ভার্বের, তাই অপশন ডি ভুল হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, দ্য ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার। কোয়েশ্চেন নাম্বার 17, the teacher said what is the matter? টিচার জিজ্ঞাসা করলো what is the matter, কি ব্যাপার। তাহলে টিচার এখানে কি করছে? কোয়েশ্চেন করছে, কারণ লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন করেছে। কি কোয়েশ্চেন করেছে? হোয়াট মানে WH কোয়েশ্চেন করেছে। WH শব্দগুলো হোয়াট, উইচ, ওয়েন, হাউ, ওয়াই, এই শব্দগুলো যখন থাকবে কোয়েশ্চেনের প্রথমে তখন তাকে আমরা WH কোয়েশ্চেন বলবো। এখন আমাকে কোয়েশ্চেন করলে ন্যারেশন চেঞ্জ যখন করবো তখন কি করতে হয়? আস্কড করতে হয়, খুব ভালো কথা। আস্কডের পরে এই যে WH ওয়ার্ডটা আছে সেটাকে বসিয়ে দিতে হয়, ওয়ার্ড বসানো আছে। তারপরে সাবজেক্ট কোনটা? দ্য ম্যাটার, সাবজেক্ট বসানো হলো। ইজ ছিল, ইজটা সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। তাহলে আমার সঠিক উত্তর হবে অপশন এ, দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, টিচার আমাকে জিজ্ঞেস করেছিল ব্যাপারটা কি ছিল। অপশন বিতে দেখো রয়েছে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। দেখো হোয়াটের পরে যখন আমি বিভাব বসিয়ে দিচ্ছি তখন কিন্তু সেটা কোয়েশ্চেন থাকছে, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে না, তাই অপশন বিটাও ভুল হলো। অপশন সিতে আস্কড হোয়াট দ্য ম্যাটার্স হ্যাড বিন, এখানে কোথাও হ্যাড বিন হবে না, সুতরাং অপশন সিও ভুল। ডিতে বলছে দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ইজ, এখানে ইজ হবে না কারণ প্রেজেন্ট টেন্স রয়েছে, এটাকে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, তাই এটা ওয়াজ হবে। সো অপশন এ হচ্ছে সঠিক, দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। কোয়েশ্চেন নাম্বার 18, পোর দ্য জুস ড্যাশ দ্য গ্লাস, গ্লাসের মধ্যে জুসটাকে ঢালতে বলেছে। তাহলে গ্লাসের মধ্যে যখন জুস ঢালা হচ্ছে তখন তাকে আমরা কি বলবো? ইনটু দ্য গ্লাস, গ্লাসের মধ্যে, ইনটু দ্য গ্লাস, এটা হবে সঠিক প্রেপোজিশন। কোয়েশ্চেন নাম্বার 19, আই হ্যাভ বিন ড্যাশ দিস প্রবলেম সিন্স সুন, আই হ্যাভ বিন ড্যাশ দিস প্রবলেম সিন্স সুন, খুব তাড়াতাড়ি, মানে অনেকক্ষণ ধরেই আর কি, খুব তাড়াতাড়ি আমি কি করছি, মানে অল্প কিছু সময় হলো যে আমি এই প্রবলেমটার ওপরে কাজ করছি, প্রবলেমটা নিয়ে কাজ করছি। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা কিন্তু দেখো
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হ্যাভ আছে, বিন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাতে বলছে। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং ইনটু, ওয়ার্কিং অন, ওয়ার্কিং ফর, আই হ্যাভ বিন উইথ আফটার দিস প্রবলেম। সো তোমাকে এখানে বলতে হবে যে কোনটা সঠিক অপশন হবে। প্রথম কথা তো হচ্ছে ওয়ার্কিংটা হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো তুমি এখানে বলবে যে ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং, তারপরে ইনটু হবে না অন হবে না ফর হবে। দেখো ওয়ার্কিং অন হবে, কারণ তুমি কোনো একটা বিষয়ে কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করছো, সো ওয়ার্কিং অন হয়। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস ম্যাটার, আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি, সো ওয়ার্কিং অন দিস প্রবলেম হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 20, দ্য পেশেন্ট ইজ ড্যাশ অফ স্টামাক এক। পেশেন্টটা কি করছে? স্টামাক একে। তুমি কি বলবে? এখানে চারটে অপশন আছে, সাফারিং, এক্সপিরিয়েন্সিং, কমপ্লেনিং, অ্যাফ্লিক্টিং। দেখো আমরা তো জানি সাফারিং এর পরে সাফারিং ফ্রম হয়, কিন্তু এখানে দেখো অফ আছে, তাহলে সাফারিংটা কিন্তু হবে না। এক্সপিরিয়েন্সিং, অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতা, সে অভিজ্ঞ হচ্ছে, ঠিক আছে, অভিজ্ঞতা তার হচ্ছে যে ব্যথাটা করছে। এক্সপিরিয়েন্সিং এর পরে কিন্তু অফ বা কোনো প্রিপোজিশন বসে না, তাই অপশন বিটাও ভুল হলো। অপশন ডিতে বলছে অ্যাফ্লিক্টিং, তার ব্যথা করছে, অ্যাফ্লিক্টিং, অ্যাফ্লিক্টিং এর পরেও কোনো প্রিপোজিশন তুমি বসাবে না। সো অপশন সি হবে সঠিক, কমপ্লেনিং অফ স্টামাকে। সে কিন্তু কমপ্লেন করছে, কিসের কমপ্লেন করছে? অফ স্টামাক এক, পেট ব্যথার কমপ্লেন করছে, তাহলে কমপ্লেনিং হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 22, ওয়ান হু নোজ এভরিথিং, এমন একজন মানুষ যে সব কিছু জানে, তাকে কি বলে? সব কিছু যে জানে তাকে আমরা বলে থাকি omniscient। omniscient মানে যে সব কিছু জানে। আর যে omnipresent মানে যে সব জায়গায় প্রেজেন্ট থাকে। omnipotent মানে যে সব কিছু করতে পারে। অলমাইটি মানে আমরা ভগবানকে বলি গড অলমাইটি। সো omniscient মানে যে সব কিছু জানে, তাকে আমরা বলি omniscient, তাই অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, সায়েন্স অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, মানুষের মন এবং তার যে ব্যবহার সেটা নিয়ে যে পড়াশোনা, সেটা নিয়ে যে বিজ্ঞান, তাকে কি বলে? ফিজিওলজি, সাইকোলজি, সোশিওলজি, ফিলসফি। খুব সোজা, আমরা সবাই জানি সাইকোলজি। সাইকি মানে হচ্ছে মন, মনস্তত্ত্ব, সো সাইকোলজি হবে সঠিক উত্তর। ফিজিওলজি মানে হচ্ছে শারীরবিদ্যা, সোশিওলজি মানে সমাজবিদ্যা, ফিলসফি মানে হচ্ছে দর্শন, তাই অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, স্টিলিং অফ আইডিয়াস অর রাইটিংস অফ সামওয়ান এলস। দেখো স্টিলিং অফ আইডিয়াস অর রাইটিংস অফ সামওয়ান এলস, অন্য কারোর লেখা তুমি চুরি করছো, অন্য কারোর আইডিয়াকে তুমি চুরি করছো, তাকে কি বলে? যখন অন্য কারোর লেখা কেউ টুকে লিখে দেয় বা লেখাটা নকল করে লিখে দেয়, তখন তাকে কি বলে? অপশনস আর স্কেপটিসিজম, মেসমেরিজম, প্লাজিয়ারিজম, অটিজম। অপশন এতে যেটা আছে স্কেপটিসিজম, স্কেপটিক মানে যে সব কিছুতে মানে না কুচু করে, সব কিছুতেই যার প্রবলেম হয়, সব কিছুতেই যে সন্দেহ প্রকাশ করে, ঠিক আছে, সব কিছুতে, তাকে স্কেপটিক বা স্কেপটিসিজম বলা হয় সেই তত্ত্বকে, এটা হবে না। মেসমেরিজম মানে কোনো কিছুতে কেউ যদি অবাক হয়ে যাচ্ছে, সম্মোহিত হয়ে যাচ্ছে, তখন তাকে মেসমেরিজম বলা হয়ে থাকে। অপশন সি প্লাজিয়ারিজম, প্লাজিয়ারিজম মানে হচ্ছে কোনো কিছুকে কোনো বই থেকে বা কোনো কারোর লেখা থেকে টুকে দেওয়া বা নকল করে লিখে দেওয়া, তখন তাকে আমরা প্লাজিয়ারিজম বলে থাকি। অ্যান্ড অটিজম, অটিজম তোমরা জানো যে এমন কিছু বাচ্চা থাকে যাদের একটা মেন্টাল কন্ডিশন হয়, যারা সবার সাথে কমিউনিকেট করতে পারে না, তখন তাকে অটিজম বলা হয়। সো অপশন সি হবে সঠিক, প্লাজিয়ারিজম হবে সঠিক উত্তর। Question number 24, choose the right expression to make up one's mind, to build up one's mind, to build up one's sleeve, to build up one's soul. সঠিক উত্তর হবে অপশন এ, টু বিল্ড আপ ওয়ান্স মাইন্ড, কারণ মন তৈরি করা, মানে মনকে বোঝানো বা কোনো বিষয়ে মনস্থির করা, ডিসিশন নেওয়া। সো টু মেক আপ ওয়ান্স মাইন্ড, এটা হচ্ছে সঠিক এক্সপ্রেশন। কোয়েশ্চেন নাম্বার 25, আ গোল্ডেন মিন, সুবর্ণ উপায়। মিন মানে হচ্ছে উপায় বা পদ্ধতি বা ধরন বা ওয়ে, ওকে। বলছে কমফোর্টেবল অ্যান্ড ইজি ওয়ার্ক, খুব সহজে যে কাজটা হয়ে যায়, কমফোর্টেবলি কাজটা হয়ে যায়, তাকে বলছে। মিডল কোর্স বিটুইন টু এক্সট্রিমস, খুব দুটো এক্সট্রিমের মাঝখানে একটা মাঝামাঝি রাস্তা চুজ করা, মানে খুব কঠিনও নয় খুব সোজাও নয়, এরকম একটা মাঝামাঝি রাস্তা চুজ করছে। আ সাডেন স্যাড ইভেন্ট, হঠাৎ করেই কোনো দুঃখজনক ঘটনা ঘটছে। আ সাবজেক্ট অফ কন্টেনশন মানে বিবাদের সূত্রপাত বা বিবাদের কোনো কারণ, তাকে বলছে গোল্ডেন মিন। কোনটা হবে সঠিক উত্তর? গোল্ডেন মিন বা সুবর্ণ উপায় হচ্ছে, তুমি বলতে পারো মাঝামাঝি একটা রাস্তা, খুব কঠিনও নয় খুব সহজও নয়, মাঝামাঝি একটা পন্থা অবলম্বন করে কোনো কাজ করা হচ্ছে, তখন তাকে গোল্ডেন মিন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 26, ফাইন্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সাইমালটেনিয়াস বলা হয়েছে। এখানে সাইমালটেনিয়াস শব্দটা যেটা সঠিক বানা সেটা হচ্ছে বিতে রয়েছে, সাইমাল, SIMUL TANEOUS, সাইমালটেনিয়াস, তাই অপশন বি হবে সঠিক অপশন।
কোয়েশ্চেন নাম্বার 27, ফাইন্ড দি মিসস্পেলড ওয়ার্ড, ভুল বানান তোমায় চুজ করতে বলেছে। ম্যান্ডেটরি, সার্কুলেটরি, টেম্পোরারি, রেগুলেটরি, কোনটা ভুল রয়েছে? দেখো ম্যান্ডেটরি, সার্কুলেটরি, টেম্পোরারি কোথাও ভুল নেই। ভুলটা আছে রেগুলেটারি, টারি নয় রেগুলেটরি, TORY, রেগুলেটরি, মানে তুমি যদি ভালো করে ভেঙে বলো তাহলে রেগুলেটরি হবে, TORY হবে, যেমন ম্যান্ডেটরি বা সার্কুলেটরিতে রয়েছে TORY, সেরকমটাই হবে। তো এই অপশন ডিতে কিন্তু ভুল বানান ছিল। কোয়েশ্চেন নাম্বার 28, ইউ অলওয়েজ ডিস্টার্ব মি, আই ক্যানট ওয়ার্ক, তুমি সবসময় আমাকে ডিস্টার্ব করো, আই ক্যানট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। এখানে বলছে দুটো সেন্টেন্সকে কম্বাইন করতে হবে, করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে, এখানে কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা ক্লজ তোমায় রাখতে হবে। অপশন এতে বলছে আই ক্যানট ওয়ার্ক ফর ইউ, অলওয়েজ ডিস্টার্ব মি। I cannot work because you always disturb me. I cannot work why you always disturb me. You always disturb me because I cannot work. দেখো প্রথম বাক্যে I cannot work for you always disturb me, এখানে কিন্তু কোথাও তুমি কমপ্লেক্স সেন্টেন্স করোনি, এখানে কিন্তু সিম্পল সেন্টেন্সই রাখা আছে, কোনো এখানে ক্লজ তৈরি করা হয়নি। অপশন বিতে বলছে I cannot work, তারপরে বিকজ থেকে একটা ক্লজ তৈরি করছে, কারণ তুমি সবসময় আমাকে ডিস্টার্ব করো, আমি কাজ করতে পারি না কারণ তুমি সবসময় আমাকে ডিস্টার্ব করো। তাই অপশন বি দেখো একদম সঠিক রয়েছে। অপশন সিতে রয়েছে আই ক্যানট ওয়ার্ক ওয়াই ইউ অলওয়েজ ডিস্টার্ব মি, আমি কাজ করতে পারি না কেন তুমি আমাকে ডিস্টার্ব করো, এটা কোনো কিন্তু মানে হচ্ছে না। অপশন ডিতে বলছি ইউ অলওয়েজ ডিস্টার্ব মি বিকজ আই ক্যানট ওয়ার্ক, তুমি আমাকে সবসময় ডিস্টার্ব করো কারণ আমি কাজ করতে পারি না, পুরো উল্টো লেখা হয়েছে। তো এই অপশন ডিটাও ভুল। অপশন বি হচ্ছে সঠিক, কারণ আই ক্যানট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না, বিকজ ইউ অলওয়েজ ডিস্টার্ব মি, কারণ তুমি আমাকে বিরক্ত করো। এই বিকজ থেকে কিন্তু তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করলে এবং সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। Question number 29, we are seeing with our eyes, we are seeing with our eyes, এই পুরো সেন্টেন্সটাকেই বলছে তোমায় ইমপ্রুভ করতে হবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। বলছে we see by our eyes, we are seeing in our eyes, we see with our eyes। দেখো আমাদের চোখ দিয়ে আমরা দেখি, এটা কিন্তু আমরা সবসময় সেই কাজটা করি, সুতরাং এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সবসময় যে কাজটা করি একটা অভ্যেস বোঝাচ্ছে, একটা ধরন বোঝাচ্ছে, প্যাটার্ন বোঝাচ্ছে, সেটা কিন্তু সবসময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলি। এমন না যে এই মুহূর্তে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরে চোখ দিয়ে দেখতে পাবো না, তা কিন্তু নয়। সুতরাং এই সেন্টেন্সটাকে কন্টিনিউয়াস টেন্সে না লিখে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, এবং সেটা হচ্ছে সি অপশন, উই সি উইথ আওয়ার আইজ, উইথ আওয়ার আইজ, এটা হবে সঠিক উত্তর। উই সি উইথ আওয়ার আইজ, নট বাই আওয়ার আইজ হবে না, উইথ আওয়ার আইজ হবে। তাই অপশন সি হচ্ছে একদম রাইট আনসার। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ইজ, একটা ইডিয়াম লিখতে দেওয়া হয়েছে ইট হাম্বল পাই। ইট হাম্বল পাই কথাটার মানে কি? মানে তুমি একটা পাই, মানে একটা পিঠে বা একটা মিষ্টি টাইপের কিছু খাবার পাই, সেটা তুমি খাবে, ঠিক আছে, কিন্তু সেই খাবারটা কীরকম? হাম্বল, প্রচণ্ড নম্র একটা পাই খাবে। এখন নম্র পাই মানে কি? অপশানে বলছে ইট এ পাই, একটা পাই খেতে বলছে, এটা একদমই সঠিক হবে না, কারণ এখানে ইডিয়ামে যে কথাগুলো লেখা থাকে তোমাকে কিন্তু তার ইনার মিনিংটা বুঝতে হবে। সত্যি কিন্তু এখানে পাই খাওয়ার কথা বলা হচ্ছে না। তাহলে কি করতে বলা হচ্ছে? বলছে টেক আ স্টেটমেন্ট ব্যাক, তোমার নিজের বলা কোনো কথা তুমি ফিরিয়ে নাও। টু অ্যাপোলজাইজ, তুমি ক্ষমা চাও। টু আর্জ সামবডি, কারো কাছে তুমি কি করো? আর্জ করো, অনুনয় বিনয় করো। এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন বি, কারো কাছে ক্ষমা চাওয়া। ইট হাম্বল পাই, হাম্বল মানে নম্র হওয়া, বিনম্র হওয়া। আমরা যখন ক্ষমা চাই তখনই কিন্তু আমরা নম্র বা বিনম্র হই, তাই অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।